টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করতে চাই, যে ট্রাম্পের ট্যারিফ নীতি, আমেরিকার বাজার ব্যবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ট্যাক্সের উপর এর প্রভাব কতটুকু পড়তে পারে। এর বাইরেও সুপ্রিয় দর্শক, যদি ট্যাক্সের সিজন মাত্র কয়েকদিন আগে শেষ হয়ে গেল, আমরা অনেকেই হয়তো ট্যাক্স ফাইল করতে পারিনি, সেক্ষেত্রে করণীয় কী হতে পারে, আমরা ট্যাক্স পেমেন্টটা কিভাবে প্ল্যান করতে পারি এবং ট্যাক্স প্রদানে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার বাইরেও সুপ্রিয় দর্শক, আজকে যিনি অতিথি আছেন নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি থাকলে আমরা ট্যাক্সের সবসময় দুটো কুইজ দিয়ে থাকি, সেই আজকের কুইজ তো রয়েছে। এর বাইরে ট্যাক্স বা আর্থিক বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে অথবা পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যদিও ব্যস্ততা একটু কম, তারপরেও অনেক ব্যস্ততা এখনও আছে আপনাদের, আমি জানি। সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা জানি যে আপনার শুরুটাই করি আমরা ট্যাক্স কুইজ দিয়ে। আজকেও তেমনি আমরা দুটো ট্যাক্স কুইজ দিয়েছি। সুপ্রিয় দর্শক, এই কুইজগুলো আপনাদের মেধা যাচাই করবার জন্য নয় বা প্রতিযোগিতার জন্যও নয়, শুধুমাত্র একটু অনুষ্ঠানে ভিন্নতা আনার জন্যে এবং আপনাদের সাথে একাত্মতা বৃদ্ধি করার জন্যে আমরা ট্যাক্স কুইজগুলো দিয়ে থাকি। আমরা প্রথমেই দেখি আজকের প্রথম যে কুইজটি আমরা দিয়েছি, অ্যাজ পার 1995's IRS statistics, errors rate of paper files is 21% with an e-file error rate is, answer যদি আমরা বলি 10%, 5% or 0.5%, কোনটি হতে পারে? আরেকটি যেটি আছে, হাউ মেনি আমেরিকানস ওয়ার আউট অফ ওয়ার্ক ডিউরিং গ্রেট ডিপ্রেশন ইন 1930? এখানেও উত্তরে আমরা দিয়েছি এক নম্বরে বিটুইন 50,000 অ্যান্ড 100,000 ওয়ার্কার্স, বিটুইন 5 মিলিয়ন অ্যান্ড 10 মিলিয়ন ওয়ার্কার্স এবং বিটুইন 12 মিলিয়ন অ্যান্ড 15 মিলিয়ন ওয়ার্কার্স। কোনটি হতে পারে সেটি আমরা আজকে জানতে চাইব এবং আমাদের আজকের যিনি অতিথি আছেন জনাব পারভেজ কাজী, এই ট্যাক্স কুইজ দিয়ে যদি আপনি একটু উত্তরটা বলে দেন। ধন্যবাদ আবারও রানা ভাই। আজকে দুটো কুইজ। প্রথম কুইজটা হচ্ছে যে 1995-এ IRS একটা স্ট্যাটিস্টিক্স করেছিল। ইনফ্যাক্ট ইলেকট্রনিক ফাইলিং শুরু হয়েছে 1986 থেকে এবং ওটা খুব হাঁটি পা খুব অল্প সংখ্যক লোকই তখন ইলেকট্রনিক ফাইলিং করতেন। তো 1995-এ ওরা দেখলো একটা স্ট্যাটিস্টিক্স রান করে যে পেপার ফাইল অথবা ম্যানুয়াল ফাইল যেগুলো করা হয় তার মধ্যে 21% ফাইলে এরর থাকে, কিন্তু ই ফাইলের সুবিধা হচ্ছে ই ফাইলে এরর মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো আজকে কুইজে আমার এতে বলা হয়েছে দর্শকদের জন্য এটা কি 10%, বি এটা কি 5%, সি এটা কি 0.5%, ই ফাইল এররের রেট ছিল 1995-এর স্ট্যাটিস্টিক্সে। এটার উত্তর হচ্ছে সি, 0.5%, 1%-এরও কম, অর্ধেক 0.5% ইলেকট্রনিক ফাইলিংয়ে এরর হওয়ার সুযোগ থাকে।
তো যেখানে পেপার ফাইলে 21% ভুল হয়ে থাকে অথবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে ইলেকট্রনিক ফাইলিংয়ে হচ্ছে শুধুমাত্র 0.5%, একেরও অর্ধেক। একেরও অর্ধেক। এবং সেই কারণেই গ্র্যাজুয়ালি আইআরএস ইলেকট্রনিক করছে। ফাইলিংকে এত উৎসাহিত করেছে। এবং আমাদের মতো আমরা যারা প্রিপেয়ারার, আমাদের অনলি অপশন ইলেকট্রনিক ফাইল করা, এবং কাজটিও দ্রুত হচ্ছে, রিফান্ডও তাড়াতাড়ি পাচ্ছে। এবং ইলেকট্রনিক ফাইলিং এর মাধ্যমে আমরা ওই যে যে কর্মচারী ছিল আইআরএস এর, যারা ফাইলগুলো রিসিভ করত এবং ইলেকট্রনিক্যালি আবার ইনপুট করতে হতো, সেই কাজটা আইআরএসকে এখন করতে হচ্ছে না। সেটা আমরা যে ফাইলটা সাবমিট করছি, এটা সরাসরি আইআরএস এর ডাটাবেজে গিয়ে ঢুকছে। এবং সেখানে আমি এবারে দেখলাম যে সুবিধা, যে আমি ট্যাক্স ফাইল করার 5 কর্মদিবসের মধ্যে আমার রিফান্ড চলে এসছে। আমাদের একটা, যদিও এটা বলি সত্যি কথা, আমরা একটা ক্লায়েন্টের ফাইল প্রিপেয়ার করছিলাম, সম্পূর্ণ করতে পারি নাই। অফিসে কোনো একজন ভুলবশত ওটা সাবমিট করে ফেলেছে ফাইলটা কমপ্লিট হওয়ার আগে। তো আমরা তখন চিন্তা করছি ফাইলটাকে অ্যামেন্ড করতে হবে, যেহেতু ফাইলটা সম্পূর্ণ করা হয় নাই। 4 দিন পর ক্লায়েন্ট ফোন করেছে যে পারস ভাই ধন্যবাদ, আমি চেক পেয়ে গেছি, টাকা জমা হয়ে গেছে। তো তখন আমি ওনাকে ভয়ে ভয়ে বললাম যে ভাই, আরও কিছু টাকা জমা হবে, আমাদের একটা ভুল হয়েছে, আপনার ফাইলটা আমরা অ্যামেন্ড করে আবার সাবমিট করছি। তো সেটাই সুবিধা, এটা অনেক বেশি সুবিধা। 4-5 দিনের মধ্যে যেসব ফাইলে কোনো আর্নড ইনকাম ক্রেডিট নাই, এটা কিন্তু বুঝতে হবে। অনেকে যাদের ফাইলে আর্নড ইনকাম ক্রেডিট আছে, তারা অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল, স্পেশালি প্রথম দিকের ফাইলগুলোতে মোর দেন এ মান্থ অনেকে অপেক্ষা করেছে রিফান্ড পেতে। কিন্তু যেসব ফাইলে আর্নড ইনকাম ক্রেডিট নাই, W2-তে কাজ করেন এবং ফাইলটা অনেকটা সিম্পল, 4 থেকে 5 দিনের মধ্যে মেজরিটি টাকা পেয়েছেন। আমাদের দ্বিতীয় কুইজটি হচ্ছে, এটা রাখার অর্থ হচ্ছে যে আমার মনে হয় আমরা একটু একটু করে ডিপ্রেশনের দিকে যাচ্ছি। তো ডিপ্রেশন নিয়ে কথাবার্তা বললে আমরা মানসিক প্রস্তুতিটাও আমাদের হবে। তো প্রথম গ্রেট ডিপ্রেশন 1930 সালে কতজন আমেরিকান তারা চাকরিচ্যুত হয়েছিল? এটার এ হচ্ছে বিটুইন 50,000 to 100,000 ওয়ার্কার্স, বি হচ্ছে বিটুইন 5 মিলিয়ন অ্যান্ড 10 মিলিয়ন ওয়ার্কার্স, আর সি হচ্ছে বিটুইন 12 মিলিয়ন অ্যান্ড 15 মিলিয়ন ওয়ার্কার্স। তো এটার উত্তরও হচ্ছে সি, মানে 3 নাম্বারটি। গ্রেট ডিপ্রেশনের সময় 12 থেকে 15 মিলিয়ন আমেরিকান তারা কর্মচ্যুত হয়েছিলেন। তো আমাদের দুটা কুইজেরই উত্তর দেয়া হলো। আশা করি আপনারা কুইজগুলো এনজয় করেছেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমরা এবার একটু মূল আলোচনায় আসতে চাই, যে ট্রাম্পের ট্যারিফ নীতি। আমরা জানি যে আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, যার বই আমরা প্রচুর পড়াশোনা করেছি, 1776 সালে তার একটা বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়েলথ অফ নেশনস, এই বইতে সেই আজ থেকে 250 বছর আগে তিনি ট্যারিফের বিরুদ্ধে বলা যেতে পারে যুদ্ধ ঘোষণা করেছিলেন এক প্রকারের। তার যেটি কথা ছিল যে রাষ্ট্রের অর্থনীতির উপরে সরকার যত বেশি চাপ প্রয়োগ করবে অর্থনীতি তত দুর্বল হবে, যত কম চাপ প্রয়োগ করবে অর্থনীতি তত সবল থাকবে বা তত বেশি ভালো বা বিকশিত হবে, যেহেতু তিনি মুক্তবাজার অর্থনীতিকে বিশ্বাস করতেন। আমরা 250 বছর পরে এসে বর্তমান প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখছি ঠিক তার অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের এই নীতির ঠিক বিপরীতমুখী, একেবারে উল্টো দিকে আমরা নৌকা বাইছি বলে মনে হচ্ছে। প্রতিটা পণ্যের উপরে, বাইরের দেশের প্রতিটা পণ্যের উপরেই যেন আমরা ট্যারিফ সেই 10% থেকে 125% পর্যন্ত বসানো হয়েছে, যে কারণে এক দোকান ভেদে এই ডিমের দাম $7-10 থেকে শুরু করে $16 পর্যন্ত 1 ডজন ডিমের দাম আমাদের কিনতে হচ্ছে। এবং অনেক জিনিস যেহেতু আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সব জিনিসের দামই বেশি পড়ছে।
এই ক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নগুলো আমি একবারেই রেখে দিতে চাই যে আসলে এই ট্যাক্স টেরিফটা কি, এই টেরিফ প্রয়োগের ফলে মার্কিন অর্থনীতি বা বাজার ব্যবস্থায় এর সুবিধা বা অসুবিধাগুলো কি হতে পারে, একই সাথে ট্যারিফের প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা যেটা আপনি মন্দাস্ফীতার কথা বললেন, অর্থনৈতিক মন্দার কথা বা আশঙ্কার কথা বললেন, যেটা আপনি কুইজ হিসেবে দিয়েছিলেন, যে সেক্ষেত্রে এরকম কোনো কিছু দেখা দেবে কি না, এর ফলে পরবর্তীতে আমরা যারা ট্যাক্স পেয়ার আছি তাদের উপর এটার কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, এবং অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, তাহলে যে ভয়টির কথা আপনি বললেন, আমাদেরকে প্রস্তুত থাকতে বললেন, যে রিসিশনের কথা যেটা বললেন, মন্দার কথা যেটা আশঙ্কা যেটা করছেন, সেটা কতটুকু আমাদের উপরে প্রযোজ্য বা অর্থনীতির উপর প্রযোজ্য হবে বলে একজন ট্যাক্স বিশেষজ্ঞ হিসেবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো অর্থনীতিবিদ হিসাবে, কারণ আমি জানি অর্থনীতি পড়াশোনা করেছেন, অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে এই বিশ্লেষণটা জানতে চাই, জনাব পারভেজ কাজী। ধন্যবাদ দুরানা ভাই। এত হতাশ হবার কিছু নেই। আমরা দেখছি আমাদের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন একটু মানে পিছনের দিকে হচ্ছে বলে মনে হচ্ছে। স্পেশালি প্রথম দিকে যেই হম্বিতম্বি ছিল, যেই যুদ্ধদেহী মনোভাবটা ছিল, সেটা যেন ক্রমশই একটু করে কমে আসছে, এবং মনে হচ্ছে যে তারা হয়তো রিজনিংয়ের কাছে তারা আত্মসমর্পণ করবে। স্পেশালি যখন এই সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবসময় সে নিজেকে রেগুলেশনের বিরোধী বলে থাকে এবং সকল কাজে কিন্তু আমরা সেটা পাই, কিন্তু উনি যখন ট্যারিফের কথা বলেন, এটা কিন্তু একটা সরাসরি উল্টো অবস্থান। যিনি ডিরেগুলারাইজড করতে চায়, রেগুলেশন সকল কিছু ভেঙে দিতে চায় এবং মুক্ত বাজারের জন্য যিনি সবসময় বলছেন, কথা বলছেন এবং উচ্চস্বরে সেটা দাবি জানাচ্ছেন, সেই তিনি আবার ট্যারিফ নিয়ে যখন এগিয়ে আসেন এবং অত্যন্ত শক্ত একটা অবস্থান থেকে, তখন কিন্তু মনে হয় আমরা দুজনকে দেখছি, একজন প্রেসিডেন্ট ট্রাম্পকে না, এখানে দুজন প্রেসিডেন্ট ট্রাম্প যেন পাশাপাশি অবস্থান করছে। ট্যারিফে ওনার কিছুটা যুক্তিও আছে, সেটা বলা হয়ে থাকে যে আমেরিকা ট্যারিফের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সহনীয় ছিল সোফার এতদিন পর্যন্ত, এবং অনেক জায়গায় ট্যারিফ যুদ্ধে আমেরিকা অনেকখানি হারও স্বীকার করে নিয়েছিল, নমনীয় ছিল। এবং এটার একটা রিজন বলা হয় যে সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে আমেরিকা। তো এই বড় অর্থনীতি সবসময় কিন্তু ট্যারিফে ওরা একটু ছাড় দিয়ে থাকে ছোট অথবা উঠতি ইকোনমির দেশগুলোতে, এবং এটাই নিয়ম মুক্ত বাজারে। ট্যারিফটাকে আমরা যদি অন্য ভাষায় বলি, এটা হচ্ছে একটা কাস্টম ডিউটি। এটা আরোপ করা হয় অন্য দেশের উপর, ওদের যেই দ্রব্যগুলো এই দেশে আমদানি করা হচ্ছে সেটার উপরে এটা দেয়া হয়ে থাকে। তো সাদা মাটা চোখে আমরা কি দেখি যে ট্যারিফ পে করছে ওই দেশটা, কিন্তু আসলে কি তাই না? ট্যারিফ পে করছে যেই দেশে এই দ্রব্যটা আসছে সেই দেশের জনগণ। তো এইখানটায় বুঝতে হবে ট্যারিফ কিন্তু আমাকে হ্যাঁ কিছু রেভিনিউ আর্নিংসে সাহায্য করছে বটে, কিন্তু সেই রেভিনিউগুলো আসছে আমারই দেশের জনগণ থেকে। তো এবং সেটা আসে কিভাবে? দ্রব্য মূল্য বৃদ্ধি পায় ট্যারিফের সাথে। খুব সাধারণভাবে যদি আমি দেখি, এই কলমটা আমি 1 টাকায় চায়নায় তৈরি হতো $1, এবং এটা যখন এখানে আসে $1 আমেরিকান একজন কনজিউমার এটা কিনতে পারে, কিন্তু আমেরিকায় যেই কলমটা তৈরি হচ্ছে সেটা তৈরি করতে খরচ হয়ে যাচ্ছে $2। তো অতএব গভর্নমেন্ট ডিসাইড করলো যে আমি আমেরিকান প্রোডাক্টকে সিকিওর করব, ওদেরকে আমি কিছুটা প্রোটেকশন দিব,
যেন চায়না থেকে সস্তার কলম এসে আমার মার্কেট যে এখানে তৈরি করছে, প্রোডাকশন দিচ্ছে কলমের, তাকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে। তো গভর্নমেন্ট ডিসাইড করলো এটার উপর 100% ট্যারিফ বসাবে। অর্থাৎ এইটা যখন আসলো আমেরিকায়, এটার মূল্য হয়ে গেল $2। তো তখন চাইনিজ পেন এবং আমেরিকান পেন সেম প্রাইস হয়ে গেল। অতএব এটা প্রোটেকশন দিচ্ছে আমার ইকোনমিকে সত্যি, কিন্তু এই বাড়তি $1 তো দিতে হচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, বাড়তি $1 দিচ্ছে এই দেশের জনগণ। তো এই দেশের জনগণ যদি $1 এটা ব্যবহার করতে পারত, আমি কিন্তু তাদেরকে সেই সুযোগ অথবা সেই যে অ্যাডভান্টেজ পয়েন্ট অফ ইয়েতে ওরা ছিল, প্লেসমেন্টে ছিল, সেখান থেকে আমি তাদেরকে সরিয়ে আনলাম, তাদেরকে বঞ্চিত করলাম। তো ওর জন্যই আপনি যে অ্যাডাম স্মিথের কথা বলছিলেন, অ্যাডাম স্মিথ উনি কিন্তু সবসময় মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করেছে, এবং সেই সাথে আরও অর্থনীতিবিদরা, তার মধ্যে আছে ডেভিড রিকার্ডো, তিনিও কিন্তু সব সময় আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল অ্যাডাম স্মিথের থিওরিকে। উনি বলেছিল, এবং ওনার কথাটা খুব সাদামাটা ভাষায় যদি ওনাদের থিওরিটা বলি, অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো, ওরা বলছিল যে যেই দেশ যেটা ভালো করে তাকে সেটা করতে দেয়া উচিত। ধরুন সেই কলম ম্যানুফ্যাকচারিংয়েই আসি, চায়না যদি এটা ভালো করে, আমার উচিত হবে চায়না গোটা বিশ্বের কলম তৈরি করুক। এই $1 কলম কিন্তু 50 সেন্টসে নেমে আসবে ওরা যখন ম্যাস প্রোডাকশানে যাবে, এবং ওরা যখন শুধুমাত্র কনসেন্ট্রেট করবে এই কলমের উপর। আমি কলম ভালো করি না, আমার এখানে লেবার নির্ভর যে কোনো কিছু তৈরি করতে গেলেই দাম বেড়ে যায়, তো আমার তো উচিত হবে না লেবার নির্ভর এরকম কোনো কিছু তৈরি করা। আমার উচিত হবে যেখানে লেবার কম খরচ হয় এরকম কোনো কিছুতে আমি কনসেন্ট্রেট করব, মনোনিবেশ করব, এবং যারা যেসব দেশে লেবার অনেক সস্তা তাদেরকে তৈরি করতে দিব এই ধরনের জিনিসগুলোতে। তাহলে ট্যারিফের যেই যুদ্ধ অথবা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়, সেটা থেকেও কিন্তু পৃথিবী বেঁচে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু বলা হয়েছিল আর কোনো যুদ্ধ হবে না অস্ত্র নিয়ে, উইপন নিয়ে, এবার যে যুদ্ধ হবে সেটা হবে ট্রেড ওয়ার, এবং ঠিক সেটাই শুরু হলো। এখন সেটা শুরু হয়েছে, ট্রেড ওয়ার। কিন্তু এই ট্রেড ওয়ারে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বোধহয় বুঝে শুনে এই ওয়ারে পা দেইনি। আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত ছিল, এটার প্রত্যেকটা প্রোজ অ্যান্ড কনস আরও গভীরভাবে দেখে তারপর এটায় নামা উচিত ছিল। তো একটা এই যে প্রোজ অ্যান্ড কনসের কথা বললেন, তা আমরা একটু আলোচনার প্রেক্ষিতে যদি দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফের কথা বলেছেন, এতে সুবিধা, এই প্রোজ বা সুবিধাগুলো কি, সুবিধাগুলো কনসের অসুবিধাগুলোই বা কি? থ্যাংক ইউ। সুবিধাগুলো হচ্ছে, উনি বলছিলেন যে এইটা রেভিনিউ জেনারেট করবে। এখানেও কিন্তু একটু কথা আছে। উনি যেই ট্যারিফ প্রপোজ করছেন, এবং উনি বলছেন আলটিমেটলি ইনকাম ট্যাক্স বলে কিছু থাকবে না, সরকার রেভিনিউ জেনারেট করবে ফ্রম ট্যারিফ। তো এখন যদি আমি একটু কম্পেয়ার করি যে ইনকাম ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ জেনারেট করে $1.20 ট্রিলিয়ন, আর উনি যেই ট্যারিফ প্রপোজ করেছেন এতে কিন্তু 600 বিলিয়ন রেভিনিউ জেনারেট হবে। তো অর্থাৎ ইনকাম ট্যাক্সকে, হ্যাঁ, ইনকাম ট্যাক্সকে যে উনি একেবারেই উঠিয়ে দিবেন এবং ট্যারিফ ভিত্তিক অর্থনীতিকে দাঁড় করাবেন, সেটা কিন্তু হচ্ছে না, যদিও প্রচুর ঘাটতি থেকে যাচ্ছে। অর্থাৎ ইনকাম ট্যাক্সও থাকছে,
পাশাপাশি ট্যারিফও থাকছে। যদি এই দুটোর সহ অবস্থান হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণ। তারা ট্যাক্সও পে করবে এবং ট্যারিফের বোঝাও তারাই বইবে। অতএব এটা কিন্তু আমাদের জন্য খুব সুখকর হবে না। আর আমাদের ট্যারিফ, উনার কথায় যেটা দেখেছিলাম, উনার টার্গেটেড নেশন ছিল চায়না। উনি চায়নাকে যে করেই হোক এই যুদ্ধে পরাজিত করবেন এরকম একটা মনোভাব অথবা এরকম একটা অভিপ্রায় উনি ব্যক্ত করেছিলেন। কিন্তু চায়না অনেক স্ট্রং পজিশন নিয়েছে, তারা বাড়িয়ে দিয়েছে এবং হেফটি ডিউটি ইম্পোজ করেছে আমেরিকান এক্সপোর্টের উপর, এবং ওরা বলেছে দে উইল ফাইট টু দ্য এন্ড। এবং আবার চায়না এটাও বলছে অন্যান্য দেশ যারা আমেরিকার সাথে ট্রেড করে, চায়না তাদেরকে ইন্ধন দিচ্ছে যে তোমরা আমেরিকার কাছে বো ডাউন করো না, তুমি তো মেজর প্রোডাক্টস আমার থেকেই কিনো, আমি তোমাকে সহজ করে দিব তোমার ট্রেডকে। তো এটা কিন্তু একটা বিরাট বিড়ম্বনা হয়ে দাঁড়াবে আমেরিকার জন্য। তো আমি যেটা বলছিলাম যে হতাশ হবার কিছু নেই, কারণ নেই। সরকার হয়তো কিছুটা বুঝে আজকালের মধ্যে চায়নার সঙ্গে একটা বড় ধরনের সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে বলে মনে করি। অনেক নমনীয়, যেখানটায় বলছিল কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না চায়নার সাথে, সেদিন ট্রাম্প নিজে বলছে যে আই এম নট এ ব্যাড গাই, মিস্টার শি উইল নো ইট সুন। তো চাইনিজ প্রেসিডেন্ট এটা জানতে পারবে যে উনি খুব খারাপ লোক নন, উনি চায়নাকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য এগুলো করেননি, এসব নমনীয় কথা বলছিলেন। তা আপনি আর্থিক রাজস্ব বৃদ্ধির কথা বললেন, সুবিধার ক্ষেত্রে তো এমনও হতে পারে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান বা সেখানে শিল্প প্রতিষ্ঠানের কর্মসংস্থান তো বৃদ্ধি হতে পারে এই ট্যারিফ প্রয়োগের ফলে। হ্যাঁ, এটাও একটা কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যেমন আমি আমাদের সরকারেরই যদি দেখি, ওনারা যে প্রপোজালগুলো দিয়েছিলেন, অনেক ইনভেস্টরকে বলেছিল যে তোমরা আমেরিকায় আসো, ইনভেস্ট করো এবং আমরা তোমাদেরকে প্রোটেক্ট করব ফ্রম ফরেন কাউন্টারপার্টস, ফরেন কম্পিটিশন। এবং অনেক ইনভেস্টর কিন্তু এগিয়ে এসেছিল বটে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সরকার সেখান থেকেও একটু পিছু হটছে, যেহেতু এটা বুঝতে হবে যে আমেরিকা কিন্তু এনিথিং লেবার ইনসেন্টিভ, যেখানে প্রচুর লেবার প্রয়োজন হয়, এরকম কোনো বিনিয়োগের জন্য আমেরিকা তৈরি নয়। যেখানে কস্ট অফ লেবার এত হাই যে এখানে পৃথিবীর অন্য কোনো দেশের সাথে এটা কম্পিটিটিভ হবে না। এবং ওর জন্যই মুক্ত বাজার অর্থনীতিতে যারা বিশ্বাস করে, যারা রেগুলেশন বিরোধী, তারা কিন্তু ট্যারিফ বিরোধীও বটে। এবং সরকারের উচিত হবে যে পূর্ববর্তী অবস্থানে ফিরে যেতে এবং যতখানি সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে একতরফাভাবে ট্যারিফ দিয়ে কখনোই কোনো দেশকে, স্পেশালি চায়নার মতো অথবা ইন্ডিয়ার মতো অথবা জাপানের মতো এরকম বিগ অর্থনীতিগুলোকে কুপকাত করা সম্ভব কঠিন হবে না। সেক্ষেত্রে অসুবিধার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে মূল্যস্ফীতি বা ভোক্তা ব্যয় বৃদ্ধি পেতে পারে, কর্মসংস্থান হ্রাস পেতে পারে, বিনিয়োগে অনিশ্চয়তা আসতে পারে এবং বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাবে। এবং ধীরে ধীরে আমরা, অনেক অর্থনীতিবিদ বলছেন যে এই বছরের শেষার্ধে আমরা মন্দার দিকে এগিয়ে যাব। এবং একবার মন্দায় পড়লে আমরা অনেকেই জানি যে ভিশিয়াস সার্কেল, আপনি যতই বের হয়ে আসার চেষ্টা করেন আপনি কিন্তু বের হয়ে আসতে পারেন না। এবং ইনফ্লেশনারি ট্রেন্ড থাকতে, আরেকটু বলে রাখি, ফেডারেল রিজার্ভ চিফ মিস্টার পাওয়েল বলেছেন, উনাকে ট্রাম্প কিন্তু চাপ দিচ্ছে ইন্টারেস্ট রেট কাট করার জন্য।
উনি কিন্তু মিস্টার ট্রাম্পেরই 2016-তে যখন উনি নির্বাচিত হয়েছিলেন তখনকার অ্যাপয়েন্টি হ্যাঁ, মিস্টার পাওয়েল, এবং পাওয়েলকে উনি চাপ দিচ্ছেন এবং কিন্তু উনি তো শুনছেন না। উনি শুনছেন না, এবং উনি একবার বলেছিল পাওয়েলকে হয়তো উনি বিদায় করবেন, কিন্তু এখন বলছে যে না, তাকে বিদায় করা হবে না, সে একটু ফাস্ট অ্যাক্ট করলেই হবে। মানে এখানেও ট্রাম্প সাহেবকে দেখছি যে উনি একটু নরম হয়েছেন। উনি পাওয়েল বিরোধী যেরকম কথাবার্তা বলছিল হোয়াইট হাউসের অন্যান্য স্পোক্স পার্সনরা, তারাও দেখি একটু সংযত হয়েছে। ওরা বলছে যে ট্রাম্প এক্সপেক্ট করছে, প্রেসিডেন্ট ট্রাম্প, যে মুদ্রাস্ফীতিও কমে আসবে এবং তখন উনার জন্য ইন্টারেস্ট রেট কাট করা সহজ হবে। এবং আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে আরো কথা বলবো। আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে আমরা এই ট্যাক্সের উপরে এটার কি প্রভাব বিস্তার করতে পারে সেটা নিয়েও আমরা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করছিলাম, যে ট্রাম্পের ট্যারিফ নীতি এবং আমেরিকার বাজার ব্যবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি, ট্যাক্সের উপরে এর কতটা প্রভাব পড়বে ইত্যাদি। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আগে বলছিলাম, যেটুকুন আলোচনা করছিলাম যে ট্রাম্পের এই ট্যারিফ নীতির উপরে বাজার ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম, সুবিধা অসুবিধা নিয়ে মোটামুটি যতটুকু পেরেছি আমরা আলোচনা করেছি। যেহেতু সময় কম, আমরা এবার একটু আমাদের ট্যাক্সের বিষয়টা নিয়ে একটু আসতে চাই, যে এই যে ট্রাম্পের ট্যারিফ যে নীতি এবং যে দ্রব্যমূল্য বৃদ্ধি, নানান কিছু আছে, মানুষের চাকরিও বিভিন্নভাবে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ফেডারেল জব যারা করছে বিভিন্ন জনকে এখান থেকে ওখান থেকে সরানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এর উপরে এই এমনিতেই জিনিসপত্রের দাম বেশি, এই ট্যাক্সে পরবর্তীতে আমাদের আবার কয়েকদিন পরেই আবার ট্যাক্স দিতে হবে, এই ট্যারিফের ফলে আমাদের ট্যাক্সের উপরে কতটা প্রভাব বিস্তার করবে, এটা যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ রানা ভাই। ট্যারিফের কারণে আমাদের সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা কমে যাবে, যেহেতু দ্রব্যমূল্যের দাম বাড়বে, ক্রয় ক্ষমতা কমে আসবে। সেখানে ট্যাক্স যদি ওরা ছাড় না পায়, তাহলে ওদের হাতে যে ক্রেডিবল অর্থ, যেই টাকা দিয়ে বাজার করে, ঘর সংসার চালায়, বাড়ি ভাড়া দেয় অথবা মর্গেজ পে করে, সেই লিকুইডিটি কমে আসবে। লিকুইডিটি কমতে থাকলেই কিন্তু মানুষের মধ্যে একটা স্কেয়ারসিটি অথবা একটা ভীতি কাজ করবে, ভীতি কাজ করবে। এবং ভীতিটা কিন্তু অর্থনীতির জন্য, তখন ভীতি যখন কাজ করবে তখন কিন্তু কনজিউমার স্পেন্ডিং আরও কমতে থাকবে। এইভাবেই কিন্তু মন্দা শুরু হয়। যখন কনজিউমার স্পেন্ডিং কমতে থাকে, কনজিউমাররা বাজারে জিনিসপত্র আর আগের মতো কিনছে না এবং সে টাকা খরচ করতে ভয় পাচ্ছে, সংখ্যা বাড়বে, তখন বিভিন্ন যেখানে কাজ করছে লোকজন, অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু কর্মী ছাঁটাই শুরু করবে। তো কর্মী ছাঁটাই যখন শুরু হবে, তখন ডেফিনেটলি এই ভীতিটা আরো বেশি ডিপ, প্রকট আকার ধারণ করবে এবং গ্র্যাজুয়ালি অর্থনীতি মন্দা থেকে, সাধারণ মন্দা থেকে মধ্যম মন্দায় এবং তারপর ডিপ রিসেশনে যাওয়ার একটা প্রবণতা আসবে। তো ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান জেরোম পাওয়েল, তার কাজটা হবে সেই সময় যে, অথবা এখনো উনি করতে পারেন যেটা, যে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, এবং আস্থা আনতে গেলেই ওনাকে ইন্টারেস্ট রেট কাট করতে হবে, কমাতে হবে। ইন্টারেস্ট রেট কাট হলে তখন যেই সংগঠন, যেই অর্গানাইজেশনগুলো টাকার কারণেই কর্মী ছাঁটাই করবে, ওরা যদি দেখে যে বরোইং কস্ট কমে আসছে, ওরা কিন্তু সহজেই কর্মী ছাঁটাই করতে যাবে না, ওরা চাইবে কর্মীকে ধরে রাখতে। তো এইভাবে মানে মন্দাকে আবার কিন্তু রিভার্সও করা সম্ভব।
কিন্তু অর্থনীতির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কিন্তু আমার কথা আপনার কথায় সামনে এগোবে অথবা পিছনে যাবে চলবে না। মানুষ এবং সাধারণ মানুষ যখন এই ভীতিটা আসবে, অলরেডি গভর্নমেন্ট একটা লার্জ স্কেল ছাঁটাই করেছে, সেখানে কিন্তু একটু ভীতির সঞ্চার হয়েছে। অনেকেই ভয় পাচ্ছে চাকরি কতদিন থাকবে, সরকারি চাকরি যেগুলো আমরা ধরে নিতাম যে মরণ পর্যন্ত পার্মানেন্ট, সেই জব কিন্তু এখন আর সেখানে নেই, সেটাও সিকিউরড না। এবং দেখা যাচ্ছে বিভিন্ন সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর চিফরা পর্যন্ত জব হারাচ্ছে, তাদেরকেও বরখাস্ত করা হচ্ছে, কেউ কেউ আবার আদালতের সাহায্য নিয়ে ফিরে এসছে, কিন্তু সাধারণ কর্মচারীরা তো আর ফিরে আসতে পারেনি। তো এই অবস্থা সরকারকে কিন্তু বেশি দিন চালাতে দেওয়া উচিত না। একটু কনফিডেন্স লেভেল ডেভেলপ করতে হবে সাধারণ মানুষের মধ্যে। আমি এটাও বিশ্বাস করি যে সরকারি সংস্থাগুলোতে অনেক জায়গায় কাজ কিন্তু প্রপার হয় না, এবং কাজ করার জন্য অথবা অনেকে শুধু এসে দেখা দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকে, কোনো কাজ এগোয় না। তো সেইখানে আপনি প্রোডাকশন পাওয়ার জন্য আপনি তাদের যে একটা জবের রিকোয়ারমেন্টস, তাকে কি কি কাজ কমপ্লিট করতে হবে, উইকলি কি করতে হবে না করতে হবে, সেগুলো আপনি বেঁধে দিতে পারেন। কিন্তু হুট করে একাধারে ক্রমাগত আপনি এমপ্লয়ি ছাঁটাই করে যাবেন উইদাউট এনি রিজন, এটা ঠিক হচ্ছে না। তো সরকারকে এখন স্টেপস নিতে হবে, ভূমিকা রাখতে হবে, যেন জনগণের মধ্যে আস্থা ফিরে আসে, এই ভীতিটা যেন চলে যায়, এবং অর্থনীতি যেই ধকলটা গেছে এটাকে যেন অচিরেই কাটিয়ে উঠায়। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমাদের হাতে খুবই সময় কম, ট্রেডিফের বিষয়টা আমরা একটু আলোচনা করেছি, আপনাকে আমি 3 মিনিট সময় দিব। সেক্ষেত্রে ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে এই মাত্র কয়েকদিন আগে। যারা এখনও আমরা ট্যাক্স শেষ করতে পারিনি, বা যে কোনো কারণেই হোক, আমাদের ডকুমেন্টসের কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আমরা যদি করতে না পারি, সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের করণীয় এটা কি? 3 মিনিট। ধন্যবাদ রানা ভাই। ট্যাক্স আমরা যারা এখনও করতে পারিনি এবং এক্সটেনশনও ফাইল করিনি, আমাদের উচিত হবে যত শীঘ্র সম্ভব আমাদের ট্যাক্সগুলোকে সম্পূর্ণ করা এবং এটাকে ফাইল করে দেয়া। আমরা অফিসে বেশ ব্যস্ত আছি, এখনও লোকজন আসছে, অথবা যাদের আমরা এক্সটেনশন নিয়েছি তাদেরকেও বলছি যে আপনার কোনো ডকুমেন্টসের কারণে যদি এক্সটেনশন ফাইল করে থাকেন, এখন সেই ডকুমেন্ট আপনি পেয়ে গেছেন, আপনি চলে আসেন, আমরা ফাইলটা করে দেই। আবার অনেকে ফাইল করেছে কিন্তু কোনো পেমেন্ট প্ল্যান করেননি, তাদেরকেও আমরা বলছি আইআরএসের সাথে সরাসরি কথা বলেন অথবা আমাদের অফিসে আসেন, আমরা একটা ইনস্টলমেন্ট প্ল্যান তৈরি করে দিচ্ছি। অথবা আজকে যেমন একজন এসেছিল, সে ফাইল করেছে, সে বেশ কিছু টাকা তাকে দিতে হবে, সে আমাকে বলছিল পাস ভাই আমি জাস্ট টোকেন $500 পে করতে চাই। আমি বললাম চলে আসেন, আমি অনলাইনে পে করে দিব। উনি আসলেন, আমি পে করে দিয়েছি, এবং তখন আমি ইনসিস্ট করছিলাম একটা ইনস্টলমেন্ট প্ল্যান করে ফেলেন, কিন্তু উনি বললেন যে আমি করলেও হয়তো 1 মাস পর গিয়ে করব, আমি আরেকটু দেখব। তো ওর জন্য যারা ফাইল সম্পূর্ণ করেননি, অথবা অনেকের ফাইলে দেখা গেছে আমাদেরকে ফোন করেছিল বাসায় গিয়ে, অথবা পরবর্তীতে একটা W2 পেয়েছে অথবা কোনো কিছু পেয়েছে যেগুলো ফাইলে সংযোজন হয়নি, আমরা তাদেরকে বলেছিলাম 15 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেন, এরপর আসেন, আমরা ফাইলগুলোকে অ্যামেন্ড করব। তো তাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, 6 মাসের এক্সটেনশন পেয়েছেন, ওর জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন না। যদি আপনি ডকুমেন্টস পেয়ে থাকেন এবং রেডি টু ফাইল হন, আপনি আপনার প্রিপেয়ারের কাছে যান
এবং ফাইলটা সম্পূর্ণ করেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। জনাব পারভেজ কাজী, আপনি শুধু একজন অ্যাকাউন্টেন্ট নন, একজন অর্থনীতির ছাত্র হিসেবেও অত্যন্ত চমৎকারভাবে ট্রাম্পের ট্যারিফ নীতি এবং রিসেশন বা এর সুবিধা অসুবিধা পরবর্তীতে কতটুকু এর উপর আমাদের অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করতে পারে, আমরা ট্যাক্স পেয়ার হিসেবে আমাদের উপরে কতটা প্রভাব বিস্তার করতে পারে, বাজার অবস্থা কি হতে পারে, খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন এবং অর্থনীতিবিদ ট্রাম্পের কথা বলেছেন, ডেভিড রিকার্ডোর কথা উদাহরণ দিয়েছেন। সত্যি আজকের আপনার প্রতি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যে ট্রাম্পের ট্যারিফ নীতি আমেরিকার বাজার ব্যবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ট্যাক্সের উপরে এর প্রভাব কতটুকু পড়বে, বিস্তারিতভাবে আমরা কথা বলেছি। আমরা দুটো কুইজ দিয়েছি শুধুমাত্র আমাদের জানার জন্য বা আমার জানার জন্য, সেটাও আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। এবং সবশেষে যারা আমরা ট্যাক্স সময় মতো সাবমিট করতে পারিনি তাদের ব্যাপারেও ট্যাক্স প্ল্যান সহ কিভাবে আমরা অ্যামেন্ডমেন্ট করব বা সময় নেব সে কথাটিও আমরা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।